আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন। আজকে আমরা প্রোনাউনের 3 নাম্বার ক্লাস করব, প্রোনাউন পার্ট 3। এবং এখানে পেজ নাম্বার শুরু হবে আমাদের পেজ 61 থেকে। মাস্টার বই পেজ 61 থেকে আমরা শুরু করব। এখানে আজকে এর আগে প্রোনাউনের আরো দুটো ক্লাস হয়েছে। রেকর্ড ক্লাসগুলো অবশ্যই গ্রুপে আছে, সেখান থেকে দেখে নেবেন সবাই, কেমন? তো তার আগে আপনারা একটু আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেন, হ্যাঁ? ও, আমি মাইক্রোফোনটা কি করে নাই, যেটা বলছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানিয়ে দেন। এবং আপনারা অবশ্যই যারা যুক্ত হয়েছেন, যেখান থেকেই যুক্ত হয়েছেন, সবাই একটু বলে দেবেন স্যার জামালপুর কয় তারিখে আসবেন একটু জানাবেন। নেক্সট মাসের মেবি 15 তারিখে যেতে পারবো, 15-16 তারিখে সম্ভবত শিডিউল এটা দেওয়া। আমার এক্স্যাক্টলি জানা নেই, গত মানে রানিং মাসে প্রথম দিকে শিডিউল নিয়ে রাখছে, এই মাসে দিতে পারি নাই। হয়তো আগামী এপ্রিল মাসের 15 মাঝামাঝির দিকে একটু যতটুকু মনে পড়ে। ওকে, সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু দেখেন। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু দেখেন। সাউন্ডের ব্যাপারটা একটু দেখে নিই। অনেকে বলছে স্যার সাউন্ডের সমস্যা। সাউন্ড আশা করি ঠিক আছে, হ্যাঁ। সাউন্ড আছে না এখন ঠিক আছে? আচ্ছা, আমরা পেজ নাম্বার ওপেন করে ফেলি, পেজ নাম্বার 61। ও, 61 অলরেডি করা হয়েছিল মেবি, হ্যাঁ। 61 আমরা সম্ভবত এই অংশটা করেছিলাম। এই টেস্টটা হয়েছিল অলরেডি 61, আমার যতটুকু মনে পড়ে। মানে যে ইনসিস্ট অন এটা করেছিলাম, তারপরে স্মার্ট অ্যান্ড দের ইয়োর্স এই টাইপের প্রশ্নগুলো সলভ করেছিলাম, হ্যাঁ। 62-তে চলে যায়, এটা আপনারা একটু দেখে নেবেন। 62 আমরা চলে আসছি 62 নাম্বার প্রশ্নে। আচ্ছা, পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। গেলে কফি খাবো অবশ্যই। আচ্ছা, এবার আমরা এখান থেকে দেখি আমাদের যে অংশটা, এখানে কিছু প্রিভিয়াস কোশ্চেন ছিল। তো প্রিভিয়াস কোশ্চেনগুলা একটু যদি আমরা উপর থেকে খেয়াল করি, আমাদের যে প্রশ্নটা প্রথম থেকে একদম ফার্স্টে আছে, দেখেন ইট ওয়াজ, আমি বলছিলাম সাবজেক্ট, এরপরে একটা বি ভার্ব যদি থাকে, এরপর এখানে যে প্রোনাউনই বসুক সবসময় তার সাবজেক্টিভ ফর্ম বসবে, হ্যাঁ। যেমন হিম এটা অবজেক্টিভ ফর্ম, হার এটা অবজেক্টিভ ফর্ম, হিজ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে একমাত্র হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এই জন্য এটা উত্তর যে বি ভার্বের পরে সর্বদা যে কোনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা, এরপরের প্রশ্ন 177 দেখেন, যেখানে বলা হচ্ছে অল অফ আস, আমাদের সবাই, আবির, এরপরে ওয়াফি, নিবির, এরপরে অরিত্রিয়, এন্ড ড্যাশ। আপনি যে এখন একটু খেয়াল করেন, আমাদের সবাই বললেও যখন কমা দিয়ে আছে এগুলো সব সাবজেক্টিভ ফর্ম, হ্যাঁ। আবার এইখানে দেখেন একটা বি ভার্বের আছে, বি ভার্বের আগেও সর্বদা সাবজেক্টিভ ফর্মই বসে। তাহলে এখানে আমাদের আই ব্যবহার করতে হবে, যে অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট, আমিও উপস্থিত ছিলাম, মানে ভার্বের আগে সবসময় সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, একজন বলছে স্যার পেজ নাম্বার 64 তাই তো বলি, এগুলো পরিচিত লাগতেছে। আপনার একটু থ্যাংক ইউ মনে করাই দেওয়ার জন্য। পেজ নাম্বার 65, তাই না? 65 থেকে শুরু, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই ওকে, ফাইন। আগেরটা আছে, টেনশনের কিছু নাই। যারা নতুন আসছেন, যে আমরা যেটা করলাম না, অবশ্যই আগেরটা রেকর্ড আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন, হ্যাঁ। ওকে, আমি এই জন্য বললাম যে পরিচিত পরিচিত লাগছে। আচ্ছা, আমরা 65-তে চলে আসছি, পেজ নাম্বার
এখানে বলছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ নান? আচ্ছা দেখেন, নান মানে কেউই না, এটা অনির্দিষ্ট, আর অনির্দিষ্ট হইলেই সেটাকে বলে ইনডেফিনেট, কারণ ডেফিনেট মানে নির্দিষ্ট, ইনডেফিনেট মানে অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট প্রোনাউনকে বলা হয় ইনডেফিনেট প্রোনাউন। আর নিচে দেখেন কিছু প্রোনাউন দেওয়া আছে, সেগুলোর মধ্যে কি ওয়ান অফ, নো ওয়ান অফ, এভরি ওয়ান অফ, এনি ওয়ান, সাম, অনেকটা ইত্যাদি দেওয়া আছে। আচ্ছা, এগুলার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। কি বলছি? সিঙ্গুলার ভার্ব বসে, প্লুরাল প্রোনাউন বসে। যেমন এরকম ওয়ান, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সিস্টেমটা হচ্ছে এরকম, ওয়ান এরপরে অফ, এরপরে এখানে যেটাই লিখতে চাই আমি সেটা প্লুরাল হবে, যেমন ওয়ান অফ দ্য বয়েজ। এরপর আবার ভার্ব বসাইলে ঠিকই সিঙ্গুলার ইজ বসাইতে হবে। কেন? কারণ ওয়ান মানে একজন, আর একজনের সাথে ইজ, আর অফ দ্য বয়েজ এটা এরকম। ওয়ান অফ মানে কি? বয়েজ। দেখেন, ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেদের একজন, তাহলে ছেলেদের একজন আমি যদি এখানে প্রেজেন্ট লিখি তাহলে হচ্ছে উপস্থিত, মানে ছেলেদের একজন, ছেলেরা সবাই না, একজনই উপস্থিত। তবে আমি যদি এখানে লিখতাম অল অফ দ্য বয়েজ তখন আবার আর হইতো। ওকে, তাহলে এখানে আমরা যদি দেখি এই প্রশ্নটা আমাদেরকে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি সঠিক? আচ্ছা, এর মধ্যে দেখেন প্রত্যেকটাই ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ আছে। আচ্ছা, ওয়ান অফ এর পরবর্তীতে আমরা বলছিলাম সবসময় প্লুরাল, যেটা আর কি প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, প্রথমে আমরা যেটার মধ্যে ভার্বটা প্লুরাল আছে সেটা বাদ দিয়ে দেই, কারণ ভার্ব লাগবে সিঙ্গুলার। তাহলে এটাকে যদি বাদ দিয়ে রাখি, দেখেন এটাকে বাদ দিয়ে যদি রাখি, এবার এই ক্ষেত্রে আসেন, এখানে ফ্রুট এটা সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, বাট আমাদের একটা প্লুরাল থাকবে নাউন আর ভার্বটা হবে সিঙ্গুলার, এই জন্য এটাও বাদ। আচ্ছা, উপরের দুইটাই দেখেন, এইটার মধ্যেও ফ্রুট সিঙ্গুলার বাট ভার্বও সিঙ্গুলার, তাহলে এটাও ভার্ব। তাহলে এই ক্ষেত্রে বি নাম্বারটা কারেক্ট, কারণ এখানে আমাদের প্লুরাল নাউন আছে, সিঙ্গুলার ভার্ব। তাহলে ওয়ান অফ যদি থাকে সবসময় নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? ওকে, 65 থেকে করতেছি, টেনশনের করেন না কিছু। আচ্ছা, এটা গেল। এরপরে যদি দেখেন নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের এখানে বলছে, আমি একটু উঁচুতে উঠাই, না হলে একটু দেখতে অসুবিধা হতে পারে আপনাদের। 213, এখানে আমাদের বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানেও সঠিক সেন্টেন্সটি বাছাই করতে বলছে। তাহলে ওয়ান অফ, ওয়ান অফ, ওয়ান অফ, এখন সবগুলোর মধ্যে আমাদের প্লুরাল নাউন লাগবে। দেখেন গার্লস এইটা আর এটা আছে, তাহলে যে দুইটাই নাই আগে সেই দুইটা বাদ দিয়ে দেই, যে এই দুইটার মধ্যে প্লুরাল নাউন নাই। আচ্ছা, এই দুইটা প্লুরাল নাউন থাকলেও একটার মধ্যে হ্যাভ আছে, মানে এটা ভুল, লাগবে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব এতে আছে, এই জন্য এটা কারেক্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরের প্রশ্ন দেখেন, সেম ওয়ান অফ দ্য ড্যাশ। এখন দেখেন আমাদের যেটা লাগবে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে ওয়ান অফ দা, দেখেন দার পরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি বসে। কি বসে? সুপারলেটিভ। তাহলে দা বেস্ট আমরা বলি, তাহলে গ্রেটেস্ট হবে, কখনো গ্রেটার হবে না। তাহলে প্রথমে এটাই বাদ দিয়ে দেই, কারণ গ্রেটার আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা বলছি ওয়ান অফ থাকলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। এখন দেখেন এর মধ্যে এই জায়গায় একটা আর আছে, তার মানে এটা ভুল, আমাদের সিঙ্গুলার ভার্ব লাগবে। এখন তাহলে হয় সি নাম্বার উত্তর, না হলে ডি নাম্বার উত্তর। এইগুলার মধ্যে দেখতে হবে কোনটার মধ্যে নাউন প্লুরাল আছে। এই যে দেখেন এট্রিবিউটস, এইখানে এস দেওয়া আছে, মানে এটা প্লুরাল, বাট এইখানে এট্রিবিউট এটা সিঙ্গুলার, কিন্তু আমাদের এটা প্লুরাল হতে হবে, এটা সিঙ্গুলার হতে হবে, যেন এটা বাদ, এই সি নাম্বারটা উত্তর। বুঝতে পারছেন? আচ্ছা, পরের প্রশ্নটায় আসেন। পরের প্রশ্নটা আমাদেরকে বলছে 215তে সেম, যে আমাদের সঠিক সেন্টেন্সটা বাছাই করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি যাই, আমাদের প্রথমেই দেখি একটার মধ্যে আর আছে, ভার্ব প্লুরাল বাদ, যেহেতু ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে। এবার বাকি আরেকটার মধ্যেও আর আছে, তাহলে এটাও বাদ দিলাম। এখন বাকি আছে দুইটা, ইজ এবং ইজ, বাট একটার সাথে শুধুমাত্র প্রবলেমস প্লুরাল আছে, বাট এটার মধ্যে নাই, এই জন্য এটা বাদ, এটা কারেক্ট অ্যান্সার। ওকে, আমি যেভাবে করতেছি একটু শর্টকাটে করতেছি, যেন আপনি সহজে অল্প সময় পুরা সেন্টেন্স না পড়ে উত্তর করতে পারেন। না হলে আমি পুরা সেন্টেন্স পড়লে তো অনেক সময় লাগবে, বাট পরীক্ষার হগে আপনাকে আলাদা আলাদা করে করতে হবে। হ্যাঁ, এখানে বলছে ওয়ান অফ দ্য প্রবলেমস ইজ এক্সট্রিমলি ইজি টু সলভ, সমস্যাগুলার একটি খুবই সহজ সমাধান করা, কথাটা এমন। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমরা যাই, 15-র পরবর্তীতে আমাদের 16 থেকে প্রশ্ন দেওয়া আছে। আমরা 16 নম্বর প্রশ্নে যদি যাই, সেম ক্যাটাগরি, দেখেন এখানে ওয়ান অফ আছে, আমাদের লাগবে প্লুরাল, এই যে আর আছে তার জন্য এটা বাদ।
আবার এটার মধ্যে আর আছে, এই জন্য এটা বাদ, লাগবে ইজ আলা দুইটা, তাহলে ইজ এখানেও আছে এখানে আছে, বাট এটাই ফ্রেন্ড, বাট এটা আমাদের ফ্রেন্ডস হইতে হবে, এই জন্য এটা বাদ, এটা উত্তর। ওকে, এই যে পরের প্রশ্ন সেম, এটার মধ্যে আর আছে আর এটার মধ্যে আর আছে, তাহলে যে দুইটা আর আছে এই দুইটা আগে বাদ, লাগবে সিঙ্গুলার ওয়ান অফ থাকলে, তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে এইটা এবং তার সাথে এস আছে এইটা, তার মানে এটা কারেক্ট, আর এটার সঙ্গে এস নাই, এই জন্য এটা বাদ। ওকে, ওয়ান অফ মাই কাজিনস ইজ এ ডক্টর, আমার কাজিনদের একজন ডক্টর, মানে সবাই না একজন, কথাটা এমন। পরের সেন্টেন্সটাও সেম, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন, এরপরে বলছে ব্রাইটন, তাহলে ব্রাইটনে তার একটা বন্ধু বসবাস করে, তো আমরা লিভ দেখি, এই লিভ প্লুরাল, এই জন্য এটা বাদ, লিভস হইলে সিঙ্গুলার ছিল, এখানেও লিভ প্লুরাল, এই জন্য এটা বাদ, বাট এখানে লিভ সিঙ্গুলার হইলেও ফ্রেন্ড প্লুরাল হয় নাই, এই জন্য এটা বাদ, আমাদের লাগবে নাউন এরকম প্লুরাল আর ভার্ব এরকম সিঙ্গুলার, এই জন্য এটা উত্তর। বুঝতে পারছি কি স্যার? আমি তো পড়ার আগে বুঝতে পারবো না, সেম গুলা স্কিপ, এই জন্য করেই যেতে হচ্ছে, আবার আপনার যেটা মনে হচ্ছে যে সমস্যা সমান নাই, আবার আরেকজনের ঠিকই সেটা সমস্যা হইতেই পারে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে সেম প্রশ্ন দেখেন, এখানেও সেম ক্যাটাগরিতে আসছে, তাহলে যেটার মধ্যে আর আছে এটাকে আগে বাদ দিয়ে দিলাম আমি। এরপরে দেখেন ইজ আছে ফ্রেন্ড আছে, এটাও বাদ, কারণ ফ্রেন্ডস লাগবে আমাদের, এটার মধ্যে ফ্রেন্ডস আছে ইজ আছে, ফ্রেন্ডস আছে ইজ আছে, মানে এই দুইটা জায়গায় ঠিক আছে, তাহলে অন্য জায়গায় আমাকে দেখতে হবে, তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে, আর ইজ গেটিং ম্যারিড টুডে, গেটিং ম্যারি হয় না কখনো, হ্যাঁ ম্যারিড হয়, কি হয় ম্যারিড, ম্যারি নিজেই ভার, পরপর এরকম দুইটা ভার বসতে পারে না, আপনাকে এই জন্য একটা পজিটিভ বসাতে হবে। হ্যাঁ, গেটিং ম্যারিড, আমরা অনেক সময় বলে থাকি গেট ম্যারিড বা গট ম্যারিড, কেউ গট ম্যারি বলে না। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রশ্ন, আমরা নেক্সট পেজে চলে যাই, 65 পরবর্তীতে পেজ নাম্বার 66, সেম ক্যাটাগরির প্রশ্ন। আমরা এবার নিচের একটা রুল দেখি, আচ্ছা পরের নিয়মটা হচ্ছে এরকম যে ওয়ান এর পজিটিভ সবসময় ওয়ান্স হবে, মানে কোথাও আমরা অনেক সময় বলি না যে হি থাকলে এভাবে করে হিজ লেখা হয়, সেম ভাবে শি থাকলে হার লেখা হয়, করিম থাকলে করিমস, এরকম ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে পজিটিভ ওয়ান্স লেখা হবে, তবে ওয়ান্স না থাকলে তখন হিজ অথবা হার লেখা যাবে। হ্যাঁ, এটা যদি না থাকে। আচ্ছা, এখানে দেখেন সিস্টেমটা, যেমন এখানে আমাদের সেই কথাটাই বলছে, আমি যদি এখানে দেখাই যে ওয়ান সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে পজিটিভ কেসটি সর্বদাই ওয়ান্স হবে। আচ্ছা, ব্যতিক্রমে বলছে কি ওয়ান অফ দা প্লুরাল নাউন, এরপরে হিজ অথবা হার, যদি ওয়ান অফ দা দিয়ে নাউন বা প্রোনাউন থাকে। এইবার আসেন, শুধু ওয়ান থাকলে ওয়ান্স, আর ওয়ানের সাথে অফ থাকলে তখন হিজ অথবা হার, এইটুকু মাথায় রাখবো। তো নিচে প্রথমেই বলছে ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস বলতে হবে আপনাকে, যদি ওয়ানের সাথে অফ থাকতো তাহলে আমরা হিজ দিতে পারতাম। ওকে, তাহলে ওয়ান থাকলে ওয়ান্স, যে একজনের উচিত তার পিতামাতাকে সম্মান করা। এরপরে দেখেন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে ওয়ান শুড, তাহলে ওয়ান্স লাগবে আপনার, আর ওয়ান্স শুধুমাত্র আমাদের এইটার মধ্যে আছে বি নাম্বারে। ওকে, যে ওয়ান শুড নট গিভ ওয়ান্স ওপিনিয়ন আনআস্কড, মানে কারোই উচিত না তার মতামতকে জিজ্ঞাসার বাহিরে রেখে বলা। ওকে, মানে উন্মুক্ত করা উচিত সবাইকে সবার মতামত। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, আমরা যদি পরবর্তী প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার দেখেন একটু, কারণ অনেকে আবার মিলায়। দ্য মোর hemoglobin one has, দেখেন the more hemoglobin one has the more oxygen is carried to dash, তাহলে এই যে ওয়ান আছে আপনার এখানে লাগবে ওয়ান্স, তাহলে এই যে ওয়ান থাকলে ওয়ান্স, আর ওয়ানের সাথে অফ থাকলে মনে রাখবো, হ্যাঁ ওয়ান থাকলে ওয়ান্স, আর ওয়ানের সাথে অফ থাকলে তখন হিজ অথবা হার, এটা মনে রাখবো একটু, তাহলে আশা করি আর সমস্যা হওয়ার কথা হবে না। ওকে, এই তো দেখছেন 20, 21, 22 কোথায়, আমি একই ক্যাটাগরি ছিল এই জন্য উপরে দেখে বলছিলাম যে এটা সেম আগের ক্যাটাগরি, বাদ দিছি বলছে স্যার 20, 21, 22 কোথায়, একটু দেখে নিবেন। হ্যাঁ, একই প্রশ্ন একই ক্যাটাগরি ছিল। পরে দেখেন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, তাহলে ওয়ান থাকলে ওয়ান্স, পরেরটাও ওয়ান আছে তাহলে লাগবে ওয়ান্স, পরেরটাও দেখেন শুধু ওয়ান আছে বাট সাথে এবার অফ আছে। এবার একটু খেয়াল করেন,
আমি বলছি ওয়ানের সাথে অফ থাকলে হিজ অথবা হার, আর যদি শুধু ওয়ান থাকে তাহলে ওয়ান্স, তাহলে এবার আর ওয়ান্স দেওয়া যাবে না। এবার বলছে কার্ল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে আপনার এবার শুধু ওয়ানের সাথে অফ থাকলে মনে আছে না যে ওয়ান যদি অফ হয় তাহলে প্লুরাল নাউন, মনে আছে না আমরা একটু আগে করলাম, আর সিঙ্গুলার ভার্ব, তাহলে প্লুরাল হবে নাউন আর সিঙ্গুলার হবে ভার্ব। তাহলে আমার ওয়ান অফ যেহেতু আছে তাহলে নাউনটা হতে হবে প্লুরাল। এখন দেখেন এটার মধ্যে স্টুডেন্ট, এটা প্লুরাল না, এটার মধ্যে স্টুডেন্ট, এটাও প্লুরাল না, বাট এটা স্টুডেন্টস, ঠিক আছে, এটাও স্টুডেন্টস, প্লুরাল, তাহলে আমার লাগবে প্লুরাল। তাহলে প্লুরাল আমি পেয়ে গেছি, বাট ওয়ান থাকলে আমি বলছি হিজ অথবা হার হবে, একটু আগে লিখছি। তাহলে এটার মধ্যে হিজ আছে, এটার মধ্যে দেয়ার আছে, দেয়ার থাকার কারণে এটা ভুল, এটা উত্তর, যে কার্ল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস অফ হিজ ক্লাস। কার্ল হচ্ছে তার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলেদের একজন, কথাটা এমন। ওকে, নেক্সট আমরা যদি দেখি পরবর্তী প্রশ্ন 229। 229 নম্বর প্রশ্ন বলছে এভরি ওয়ান, এই যে ওয়ান আছে দেখেন, তাহলে এভরি ওয়ান শুড রেসপেক্ট ড্যাশ। তাহলে যেহেতু এভরি ওয়ান বলছে, এবার কিন্তু শুধু ওয়ান বলে নাই, ওয়ান বললে আমরা ওয়ান্স দিব, আর ওয়ান ছাড়া যদি ওয়ান অফ অথবা এভরি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান থাকে তাহলে হিজ অথবা হার দিতে হবে। তাহলে এভরি ওয়ান আছে, তার জন্য আমাদের হিজ উত্তর হবে। ওকে, শুধু ওয়ান থাকলে ওয়ান্স হবে। আচ্ছা, এরপরে বলছে এই স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ হিজ ডিউটি, যেটাকে আমরা বলে থাকি, এখানে তো আর ওয়ান নাই, একজন স্টুডেন্ট, আর স্টুডেন্টের প্রোনাউন হি থেকে হিজ, তাহলে এইটা হবে যে স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ ডিউটি, একজন স্টুডেন্টের উচিত তার অবশ্যই কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া। আচ্ছা, এরপরে 5 নম্বরে আমাদের প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন। মনে রাখবেন ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে দেওয়া আছে হু, হুম, হুজ, হুইচ, এই যে চারটা দেখতেছেন, হু, হুম, হুচ, হুইচ, এবং এর সাথে আরেকটা আছে হোয়াট, কি আছে আরেকটা হোয়াট, এগুলাকে বলে ইন্টারোগেটিভ প্রোনাউন। তবে এর মধ্যে একটা কথা আছে, এই যে হুজ লিখছেন না, এটাও প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ, এটা এখানে বইতে ভুল লিখছে। ওকে, এটা কি হবে অ্যাডজেক্টিভ, কারণ যে কোনো প্রোনাউন যদি কোনো নাউনের পূর্বে বসে তাকে নির্দিষ্ট করে তখন তাকে অ্যাডজেক্টিভ বলে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুম, হুইচ, হোয়াট, এই চারটা, যারা একা বসতে পারবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে স্যার হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার এগুলা কই গেল? হ্যাঁ, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার এদেরকে বলে অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, এইবার নিচে দেখেন কিছু বিষয় আমরা যদি দেখি, প্রশ্ন লাস্ট প্রশ্নটা আছে কিনা, হুম, এই যে দেখেন হুম কোন প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, সেটা আমরা মাত্র এটা দেখে আসছি, এটা মুখস্থ নিয়ম। তো পরের পৃষ্ঠায় গেলে আমরা কিছু প্রশ্ন পাবো, 66 পরে পেজ নাম্বার 67 চলে যাই। হ্যাঁ, সরি, এখানে একটাই প্রশ্ন আসছিল শুধু, আর কোনো প্রশ্ন নাই ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে। ওকে, রিলেটিভ প্রোনাউনে চলে যাই। শুনেন, ইন্টারোগেটিভ প্রোনাউন যা একটু আগে বললাম যে হু, হোয়াট, হুইচ, হুম, এইগুলার সাথে একটা দ্যাট যুক্ত হবে, এবং এইগুলা যদি কখনো সেন্টেন্সের মাঝে বসে তাকে বলে রিলেটিভ প্রোনাউন, মানে কমপ্লেক্স সেন্টেন্সে বসলে। আর যদি ইন্টারোগেটিভ সাইন থাকে তাহলে হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি একটা সেন্টেন্স আলাদা করে লিখবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন এখানে। আচ্ছা, আপনি যদি এরকম লেখেন কোথাও যে হোয়াট, দেখি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই যে একটা প্রশ্ন করছি না, তাহলে ভার্বের আগে একা বসছে মানে এটা প্রোনাউন, যেহেতু ইন্টারোগেটিভ সাইন আছে শেষে তাহলে এর নাম ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, এখন দেখেন যদি কেউ সেন্টেন্সটাকে এরকম লেখে যে আই, এরপরে বলছে লস্ট এ ব্যাগ, আমি একটা ব্যাগ হারিয়েছিলাম, এরপরে হোয়াট অথবা হুইচ যে কোনো একটা কথা লিখতে পারে, ওয়াজ ব্ল্যাক, ফুল স্টপ। এবার দেখেন এই যে মাঝখানে বসছে না কমপ্লেক্স সেন্টেন্স, এটা শেষে ইন্টারোগেটিভ সাইনও নাই, এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। ওকে, মানে যাহা ইন্টারোগেটিভ প্রোনাউন তাহাই রিলেটিভ প্রোনাউন হইতে পারে, যদি কমপ্লেক্স সেন্টেন্সে বসে এরকম শেষে ফুল স্টপ থাকে তাহলে নাম হবে রিলেটিভ প্রোনাউন, আর যদি ইন্টারোগেটিভ সাইন থাকে তাহলে নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। কথা কি বুঝাইতে পারছি? যে ইন্টারোগেটিভ প্রোনাউন হইলে নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসলে নাম হবে রিলেটিভ প্রোনাউন। যেমন ধরেন আমি যদি এরকম লিখি, কাউকে বলা হয়, ধরেন কেউ বলল আই
অন্যভাবে আমরা লিখি হুইচ ইজ ইয়োর ফেভারিট বুক। শেষে একটা ইন্টারগেটিভ সাইন দিছে এবং শুরুতেই বসছে, এইটার নাম ইন্টারগেটিভ প্রোনাউন। বাট কেউ যদি এরকম বলে যে আই বট, আমি কিনেছিলাম, আ বুক, একটা বই, এরপরে বলতেছে হুইচ ওয়াজ এক্সপেন্সিভ, যেটা ছিল ব্যয়বহুল। তাহলে এই যে হুইচ কথাটা লিখছে, এই হুইচের সাথে দেখেন ইন্টারগেটিভ সাইন এবার নাই এবং সে মাঝখানে বসছে, এইটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সেই দুইটাকে রিলেট করছে, যুক্ত করছে। বুঝতে পারছেন আমার কথাটা? এখন যদি আমরা মূল প্রশ্নে ফিরে যাই, তাহলে এখান থেকে আশা করি আপনারা উত্তরগুলা করতে পারবেন। ইন্টারগেটিভ সাইন থাকলে ইন্টারগেটিভ প্রোনাউন, আর কমপ্লেক্স সেন্টেন্স হইলে ইন্টারগেটিভ সাইন না থাকলে রিলেটিভ প্রোনাউন। ওকে, এবার একটু নিচে রিলেটিভ প্রোনাউন গুলা খেয়াল করেন। জাস্ট 132 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ দ্য রিলেটিভ প্রোনাউন। জাস্ট ইন্টারগেটিভ প্রোনাউন গুলা, এই যে এটা ইন্টারগেটিভ প্রোনাউন, আবার রিলেটিভ প্রোনাউন একই সাথে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলছে হু, হোয়াট, হুইচ, এইগুলা কোন প্রোনাউন? এগুলা ইন্টারগেটিভ প্রোনাউন। অপশনে যেহেতু ইন্টারগেটিভ নাই তাহলে রিলেটিভ করব। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ইন হুইচ টাইপ অফ সেন্টেন্স এ রিলেটিভ প্রোনাউন জয়েন্স টু ক্লজেস। তাহলে আমি মাত্র বলছি রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়, এই সেই কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এরপরে বলছে ইন দ্য সেন্টেন্স আই নো দ্য ম্যান হু হ্যাজ, কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স নাই, মাঝখানে হু একা বসছে, তার মানে সে রিলেটিভ প্রোনাউন। ওকে, এই সেই রিলেটিভ প্রোনাউন। ক্লাস কি বুঝতে পারতেছেন যে স্যার রিলেটিভ প্রোনাউন আর ইন্টারগেটিভ প্রোনাউনের পার্থক্যগুলা? পরের প্রশ্ন যদি দেখেন 36 থেকে শুরু করি, একই সেম ক্যাটাগরির। দেখেন এই যে হু মাঝখানে বসছে, লাস্টে ফুল স্টপ, মানে কোনো ইন্টারগেটিভ সাইন নেই, তার মানে এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ সাইন থাকলে বলতাম ইন্টারগেটিভ প্রোনাউন। আবার দেখেন দ্যাট মাঝখানে বসছে, কোনো ধরনের ইন্টারগেটিভ সাইন নাই, এই যে এখানে দেখছেন এটার মধ্যে কোনো ধরনের ইন্টারগেটিভ সাইন নাই, তার মানে এটা এখন রিলেটিভ প্রোনাউন। আর অপশনে ইন্টারগেটিভ থাকলেও আমরা দিতে পারবো না, কারণ ইন্টারগেটিভ সাইনটা নেই। আর ইন্টারগেটিভ হলে অবশ্যই ডব্লিউএস ওয়ার্ড শুরুতে বসে। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তীতে বলছে আন্ডারলাইন, এই যে দেখেন দ্যাট মাঝখানে বসছে, কোনো ইন্টারগেটিভ সাইন নাই, তার মানে এটা রিলেটিভ প্রোনাউন। হুইচ, এই যে এখানে বলছে নিচের কোনটি, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নট ইউজড রিলেটিভ প্রোনাউন, কোন সেন্টেন্সটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে নাই? দেখেন এটা শুধু ব্যবহার করে নাই কেন, কারণ এটা ইন্টারগেটিভ প্রোনাউন, এই যে লাস্ট ইন্টারগেটিভ সাইন আছে আবার শুরুতে বসছে। আর বাকি সবগুলাই হু মাঝখানে রিলেটিভ প্রোনাউন, হু মাঝখানে রিলেটিভ প্রোনাউন, আবার এইখানে হুইচ মাঝখানে, মানে রিলেটিভ প্রোনাউন, শুধু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, তাহলে ইন্টারগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন আশা করি বুঝতে পারছেন। এবার বলছে অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে, মানে রিলেটিভ প্রোনাউন কাকে বুঝাইলো, মানে হু মানে কে, রহিম, করিম, জব্বার না কে, এটা বোঝানোর জন্য এই রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বেই মাঝে মাঝে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা, নাউন ব্যবহার করা হয়। ওকে, আমি জাস্ট একটা সেন্টেন্স দেখাইলে বুঝতে পারবেন। দেখেন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। তাহলে আগে আমরা রিলেটিভ প্রোনাউন গুলা দেখি, হু, হু, তারপর এখানে আছে কোথায়, হু এখানে আছে, আবার হু এখানে আছে। এখন দেখেন হু দ্বারা কখনো বস্তুকে বুঝায় না, ব্যক্তিকে বুঝায়। হ্যাঁ, হু আর ইউ বলি না? তাহলে এই ক্ষেত্রে অবশ্যই হুর পূর্বে একটা ব্যক্তি থাকবে, আর সেই ব্যক্তিটা আমরা খুঁজে বের করব। এখন দেখেন এখানে আছে শর্ট, ব্যক্তি নয়। তারপরে যদি আমরা পরের গুলা খেয়াল করি, এখানে আছে ব্যাগ, এটা ব্যক্তি নয়। বাট এইখানে বয় আছে, হ্যাঁ এইটা ব্যক্তি, তাহলে এইটা উত্তর। কথাটা হচ্ছে দ্য বয় হু স্নাচড মাই হ্যান্ড ব্যাগ ওয়াজ শর্ট, ছেলেটা যে আমার ব্যাগ কেড়ে নিছিল, ছিনতাই করে নিছিল, সে ছিল শর্ট বা খাটো। ঠিক আছে, অ্যান্টিসিডেন্টের বাংলা হচ্ছে পূর্বপদ। এই যে দেখেন রিলেটিভ প্রোনাউন না, এই হু মানে কাকে বুঝাইছে, এই বয়, এইটাকে বলে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। ওকে, এই যে এটাকে বলে অ্যান্টিসিডেন্ট আর এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। মানে রিলেটিভ প্রোনাউন দ্বারা যে নাউনকে বুঝায় এবং তার পূর্বে বসে, তার নামই হয় অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা? নেক্সট পেজে চলে যাই।
সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানেও বলছে সঠিক সেন্টেন্সটি বাছাই করেন। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এখানেও হু আছে, এখানে হু আছে, এইখানে হু আছে এবং এইখানে হু, তাহলে হুর পূর্বে কি লাগবে স্যার? ব্যক্তি। হু দ্বারা ব্যক্তি বুঝায়। এখন সবগুলার মধ্যে দেখেন শুধু এই হুটার পরিবর্তে ম্যান মানে একজন ব্যক্তি আছে, অ্যান্টিসিডেন্ট, তার জন্য এটা কারেক্ট। দেখেন এই হুর পূর্বে কোনো ব্যক্তি নাই। এইখানে যে হু, তার পূর্বে কফি আছে, এটা তো ব্যক্তি না। এই হুর পূর্বে অফিস আছে, এটা ব্যক্তি না। তাহলে অফিস এটা ব্যক্তি নয়, তার জন্য শুধুমাত্র এটাই উত্তর। ওকে, আচ্ছা। তারপরে হলো দ্য ম্যান হু কেম টু মাই অফিস ওয়াজ টল, যে লোকটা আমার অফিসে এসেছিল সে ছিল লম্বা, কথাটা দ্বারা এমন বুঝাইছে। ওকে, 43 হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটি সঠিক সেটা বলছে। তাহলে এখানেও আমাদের হু আছে বাট পূর্বে ব্যক্তি নাই, জন্য ভুল। এখানেও হু আছে, পূর্বে ব্যক্তি নাই, জন্য এটা ভুল। এখানেও হু আছে বাট পূর্বে ব্যক্তি নয়, এই জন্য এটা ভুল। এখানে হু আছে বাট তার পূর্বে ব্যক্তি, এই জন্য এটা কারেক্ট। ওকে, এরপরে দেখেন যদি আমরা পরেরটা বলি, সেম বলছে আমাদের। এবার দ্যাট লেখা আছে, দেখেন দ্যাট দ্বারা বস্তু বোঝায়। কি বলছি? দ্যাট মানে যা, এটা ব্যক্তির পরে বসে না। তাহলে দ্যাটের পূর্বে আমাদের লাগতো বস্তু, এই জন্য এটা ভুল। হু থাকলে ব্যক্তি থাকবে। আচ্ছা, এখানে হুম আছে বাট হুম মনে রাখবেন যে হুম থাকলে তারপরে কখনো এরকম ভার বসে না। হুম এরপরে কখনো এরকম ভার বসে না। হুম থাকলে হুমের পরে আরেকটা নাউন এসে অথবা প্রোনাউন এসে তারপরে ভার বসে। হুর পরে বসতে পারে হু আর ইউ, বাট ইট ইজ হুম ইউ কল্ড, এরকম বলতে হবে। এটা স্ট্রাকচার আমি আলাদা বলে দিব। তাহলে হুম এখানে হবে না, কারণ হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম হুর, আর অবজেক্টিভ ফর্ম পরে বসে, কখনো ভার্বের আগে বসে না, এই জন্য এটা ভুল। এইবার দেখেন দ্য ম্যান হুইচ, হুইচ মানেও বস্তু বুঝায়, এর পূর্বে কখনো ব্যক্তি বসে না, এই জন্য এটা ভুল। তাহলে একমাত্র হু আছে এটা, যার পূর্বে ব্যক্তি আছে, এই জন্য এটা কারেক্ট। ঠিক আছে। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ বলছে পূর্বপদ। এই যে প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন দেখতেছেন দ্য ম্যান, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। ওকে, প্রত্যেকটা নাউনের পূর্বে যেই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেই নাউন বসে সেটাকে ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ বলে। পরের সেন্টেন্সটা বলছে আপনি হুর পরে কি বসাবেন ভার্ব, সেইটা জানার জন্য আমি এটাকে আলাদা করে একটু দেখাই। দেখেন, যেমন ধরেন ইট ইজ আই, এরপরে হু, তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আই হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট। এবার হুর পরে ইজ না এম না আর বসাবেন, সেটা তার এই অ্যান্টিসিডেন্ট অনুসারে বসে। তাহলে হুর পরে এবার এম বসবে, কেন? কারণ আয়ের সাথে এম বসে, যে ইট ইজ আই হু এম এ ডক্টর, মানে এটাই আমি যে একজন ডক্টর। আবার ধরেন কেউ যদি সেন্টেন্সটাকে এভাবে লিখতো যে ইট ইজ, এরপরে বলতো ইউ, এরপরে লিখছে হু, তাহলে লিখতাম আর এ ডক্টর, এটাই তুমি যে একজন ডক্টর। তাহলে আর কেন বসছে? এই ইউ এর কারণে। এই হুর পরে কি বসবে ভার্ব, সেটা তার পূর্বপদ অনুসারে বসে। আশা করি বুঝাইতে পারছি কি, যে এই রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা নির্ভর করে তার পূর্বে যে অ্যান্টিসিডেন্ট সেইটা অনুসারে। বুঝতে পারছেন? এখন আমরা যদি আমাদের মূল পেজে চলে যাই, যেখানে আমরা সলভ করছিলাম এই প্রশ্নগুলা সেম ক্যাটাগরির, একটু দেখেন। এই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে মাত্রই আমি বলছি দেখেন হু হু, এখানেও হু এখানেও হু। তাহলে হুর পূর্বে কি আছে? আই, আর আয়ের সাথে ইজ বসে না, আয়ের সাথে এম, আয়ের সাথে আর বসে না, এম বসে। তাহলে এই দুইটা ভুল। এখানে আর আছে, মির সাথে কখনো আর হয় না। ওকে, তাহলে আয়ের সাথে এম বসে, জন্য বি নাম্বারটা কারেক্ট। ইট ইজ আই হু এম টু ব্লেম। ঠিক আছে। হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ। তাহলে মনে রাখতে হবে ব্যক্তি থাকলে হু, আর ব্যক্তি না থাকলে হুইচ অথবা দ্যাট অথবা হোয়াট ব্যবহার করতে পারবো আমরা। আচ্ছা, এইবার দেখেন পরবর্তী প্রশ্ন 246, আই ডোন্ট লাইক দ্য স্টোরিজ, স্টোরিজ বলছে। তাহলে স্টোরি মানে গল্প। এখন খেয়াল করেন, এই স্টোরি তো কোনো ব্যক্তি না, ব্যক্তি হইলে আমরা হু ব্যবহার করতাম। হ্যাঁ, জায়গা হলে হোয়ার ব্যবহার করা যায়, হুম ব্যবহার করা যাবে না কখন। এখানে দে মানে অনেক, এটা ব্যবহার করা যাবে না, কারণ এটা রিলেটিভ প্রোনাউন না। তাহলে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুম এবং দ্যাট।
যেহেতু হু ব্যক্তির পরে বসে বাট স্টোরিজ ব্যক্তি নয়, তার কারণে আমাকে দ্যাট ব্যবহার করতে হবে যে আই ডোন্ট লাইক দ্য স্টোরিজ দ্যাট হ্যাভ আনহ্যাপি এন্ডিং। তাহলে দ্যাটের পরে হ্যাজ না বসে হ্যাভ কেন বসলো? কারণ দ্যাটের পূর্বপদ স্টোরিজ, এই জন্য সেটা অনুসারে। ওকে, এরপরের প্রশ্নটা যদি খেয়াল করেন, দিস ইজ দ্য ম্যান আই হ্যাভ বিন টেলিং। দিস ইজ দ্য ম্যান, এখানে একটা হুম উজ্জ আছে, হ্যাঁ, বাট সেখানে লেখা হয় না দিস ইজ দ্য ম্যান হুম আই হ্যাভ বিন টেলিং, এরকম হবে, বাট ওইটা উজ্জ আছে। এরপরে বলছে দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ ফর। তাহলে রেজিস্টার্ড পার্সেল, পার্সেল কোনো ব্যক্তি না, ব্যক্তি হইলে হু বসতো, যেহেতু ব্যক্তি না তাহলে দ্যাট অথবা হুইচ বসাতে হবে। তাহলে অপশনে হুইচ আছে, দ্যাট নাই, এই জন্য হুইচ উত্তর। ওকে, এরপরে দেখেন টেল মি, আমাকে বলো। তাহলে টেল মি, মি একজন ব্যক্তি, আর ব্যক্তির পরে কি বসে? হু বসে। তাহলে হু আছে, এই যে এটার মধ্যে হু আছে, তাহলে এটা যে টেল মি হু টোল্ড ইউ দ্যাট, আমাকে বলো তোমাকে এটা কে বলেছিল। ওকে, হু এর পূর্বে অবজেক্টিভ ফর্ম বসানো যাবে কিনা? হ্যাঁ, হু এর পূর্বে অবজেক্টিভ ফর্ম বসানো যাবে, এই যে এখানেই তো বসাইছি, হুর পূর্বে মি বসাইছি, এটা অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, নাদিয়া নূর, বুঝতে পারছেন? পরে দেখেন বলছে দিজ আর দ্য পুলিশম্যান। তাহলে পুলিশম্যান এটা দ্বারা মানুষ বুঝায়, হ্যাঁ, পার্সন এগুলো দ্বারা মানুষ বুঝায়, তাহলে এখানে গ্যাপে কি বসবে? হু। আর অপশনের মধ্যে হুই যে ডি নাম্বার আছে, এটা উত্তর। টিচার্স এটা দ্বারা মানুষ বুঝায়, তাহলে অপশন থেকে হু বসবে, হু এটা আছে, এই জন্য এটা উত্তর। ম্যান দ্বারা মানুষ বুঝায়, আর মানুষের পরে হু বসবে, এই যে। ওকে, আচ্ছা, এবার বলছে গ্যাপের পরে ভার্ব থাকলে এবং গ্যাপের পূর্বে কোনো পার্সন না থাকলে গ্যাপে হু এভার বসবে। ওকে, তার মানে কথাটা এরকম যে গ্যাপের পরে যদি ভার্ব থাকে আর পূর্বে যদি কোনো পার্সন না থাকে, মানে কোনো ব্যক্তি যদি না থাকে, তাহলে হু এভার কথাটা ব্যবহার করা যাবে। ওকে, আচ্ছা, যেমন ধরেন এখানে বলছে গিভ দ্য ক্লথস, কাপড়গুলা দাও, টু ড্যাশ, এখানে নিডস এটা একটা ভার্ব, আর যেহেতু এখানে কোনো পার্সন নাই তাহলে আপনাকে এখানে হু এভার ব্যবহার করতে হবে, হু এভার। ওকে, তাহলে গিভ দ্য ক্লথস টু হুএভার নিডস দেম। হুএভার কখন ব্যবহার করবেন? যখন দেখবেন ভার্ব আছে কিন্তু পূর্বে কোনো পার্সন নাই। ওকে, গ্যাপের এখানে কোনো পার্সন নাই। আচ্ছা, যেমন ধরেন নিচে প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনটা বাছাই করো। তাহলে আমাদের লুকসটা হচ্ছে ভার্ব, আর ভার্বের পূর্বে কি লাগবে? হুএভার কথাটা আমাদের লাগবে, আর সেই হুএভার শুধুমাত্র ডি নাম্বারে দেখেন আছে, আর অন্য কোথাও নাই, এই জন্য এটা উত্তর। নেক্সট কোশ্চেন যদি দেখি আমরা, হ্যাঁ এখন দেখতে পারবেন। আগে রুলটা দেখি কি বলছে আমাদের। রুলটা বলছে দুই ক্লজ বিশিষ্ট বাক্যে গ্যাপের পরে নাউন বা প্রোনাউন থাকলে অ্যান্টিসিডেন্টটি পার্সন হলে গ্যাপের পরে হুম বসে, কিন্তু অ্যান্টিসিডেন্টটি থিং বা অ্যানিমেল হলে গ্যাপে হুইচ অথবা দ্যাট বসে। কিন্তু তিন ক্লজ বিশিষ্ট, মানে ক্লজ যদি তিনটা হয়, মানে তিনটা আলাদা আলাদা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে যদি ক্লজে সাবজেক্ট প্লাস ভার্বটি বাদ দেওয়ার পরে ভার্ব থাকলে গ্যাপে হু বসে, নাউন বা প্রোনাউন থাকলে হুম বসে। তাহলে হিসাবটা এখানে একটু আলাদা, যে ক্লজের সাবজেক্ট প্লাস ভার্বটি বাদ দেওয়ার পরে ভার্ব যদি থাকে তাহলে হু বসবে, এবং নাউন বা প্রোনাউন থাকলে হুম বসবে। যেমন এখানে একটা কথা বলছে শি, দেখেন শি ইজ এ পারসন, এটা একটা ক্লজ, বুঝছেন, শি ইজ এ পারসন। এরপর এখানে বলছে হু আই নো ইজ সিনসিয়ার, এই আই নোটা আর একটা ক্লজ, এটা ব্যবহার করা যাবে না, তাহলে হু ইজ সিনসিয়ার। তাহলে হু আই নো ইজ সিনসিয়ার। এখন কয়টা বুঝবেন আপনি? যখন দেখবেন কোনো একটা সেন্টেন্সে এরকম একটা প্রথম অংশ চলে গেছে, চলে যাওয়ার পরে যেই জায়গায় আর একটা ভার্ব পাবেন, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, এরপর আবার আরেকটা ভার্ব আসছে, তাহলে বুঝতে হবে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে হু। এই ভার্বের সাবজেক্ট কি? হু। কখন? যখন দেখবো এরকম পর পর দুইটা ভার্ব আসছে, আর যদি এই ভার্বটা না থাকতো তখন আর এই কাজটা করতে হইতো না। যেমন ধরেন আপনাদেরকে যদি এই প্রশ্নটাই দেখাই আমি, দেখেন
ইউ ক্যান, তাহলে ইউ সাবজেক্ট, ক্যান ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। হ্যাঁ, ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ ড্যাশ। এরপরে সাবজেক্ট দেখেন ইউ, ভার্ব কি ফিল, তাহলে ইউ ফিল সাবজেক্ট আর ভার্ব আসছে, আবার আরেকটা ক্যান আসছে, তাহলে আরেকটা ভার্ব। ক্যান যদি এইখানে বসতো তাহলে ধরে নিতাম এটা অক্সিলারি ভার্ব, তাহলে ইউ ফিল এটা আরেকটা সাবজেক্ট আর ভার্ব এসছে, তাহলে এইখানে যে ভার্বটা বসছে এটার সাবজেক্ট কই, এটার সাবজেক্ট এখানে বসবে আর সেইটা হবে হু। ওকে, ইউ ক্যান ডিসকাস দিস ইস্যু, তুমি এই ইস্যুটা আলোচনা করতে পারো। হু ইউ ফিল ক্যান সলভ ইউর প্রবলেম, যাকে তুমি মনে করো তোমার সমস্যার সমাধান করতে পারবে। ওকে, সমস্যা নাই, আমি শেষ করে দিব, তারাবির নামাজ 8টায়, সমস্যা নাই, 45-এর দিকে শেষ করে দিব। ওকে, এরপরে আই হ্যাভ রিড দ্য বুক ইউ লেন্ট মি, তাহলে এইবার দেখেন আই হ্যাভ রিড দ্য বুক, তাহলে আমি বইটা পড়েছি, এবার ইউ লেন্ট, তাহলে সাবজেক্ট আর ভার্ব, আর কোনো ভার্ব নাই, থাকলে হু দিতাম, যেহেতু নাই তাহলে এবার আমাকে দ্যাট অথবা হুইচ ব্যবহার করতে হবে, যেহেতু অপশনে হুইচ নাই তাহলে দ্যাট, যে আই হ্যাভ রিড দ্য বুক আমি বইটা পড়েছি, দ্যাট ইউ লেন্ট মি যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। এরপরের প্রশ্ন দেখেন, বলছে ইট ওয়াজ আই, এরপরে দেখেন হি ওয়ান্টেড, তাহলে ইট ওয়াজ আই এটা ছিলাম আমি, যেহেতু সাবজেক্ট আছে আবার ভার্ব আছে, তার মানে এখানে আর কোনো ভার্ব নাই, থাকলে হু দিতাম, যেহেতু নাই তাহলে আমাকে হুম ব্যবহার করতে হবে, কারণ এটা ব্যক্তি, আর ব্যক্তি না হয়ে যদি আগেরটার মতো এরকম বুক বা বস্তু হইতো তাহলে দ্যাট অথবা হুইচ ব্যবহার করতাম। তাহলে ইট ওয়াজ আই হুম হি ওয়ান্টেড টু সিং টু। একজন বলছে স্যার 54টা আবার বলেন, 54টা একটু দেখেন। আমি বলছি যদি কখনো দেখেন এই যে এইখানে সাবজেক্ট এবং ভার্ব ছাড়াও এক্সট্রা আরেকটা ভার্ব আছে, তাহলে বুঝতে হবে এইখানে একটা হু ব্যবহার করতে হবে, যদি এইখানে কোনো বস্তু না থাকে, আর বস্তু হইলে এখানে হুইচ ব্যবহার করতাম। ওকে, যেমন নিচের প্রশ্নটা খেয়াল করেন, সেম প্রশ্ন, এই যে এখানে যে হি ওয়ান্টেড আর এখানে আছে আই, তাহলে আই থাকার জন্য এখানে আমরা দিলাম এবার হুম, যে ইট ওয়াজ আই এটা ছিলাম আমি, হুম মানে যাকে, হি ওয়ান্টেড টু সিং টু সে গান গাওয়াতে চেয়েছিল। আবার এখানে বলছে আই হ্যাভ রিড দ্য বুক আমি বইটা পড়েছি, দ্যাট ইউ লেন্ট মি যা তুমি আমাকে ধার দিছিলা। আপনি সবচেয়ে ভালো হবে যদি অর্থ বুঝে বুঝে করেন। ওকে, আচ্ছা বুঝছি, হুম আর হুর ব্যাপারটা আলাদা, দেখেন আমি আলাদা ওখানে লিখি, বুঝবেন। এরকম যাই থাকুক মাঝখানে যখন হু থাকবে, হ্যাঁ, হুর পরে সরাসরি ভার্ব, হুর পরে কি সরাসরি ভার্ব, বুঝছেন। অথবা আরেকটা নিয়ম হচ্ছে হু থাকবে, হুর পরে আরেকটা সাবজেক্ট থাকবে, আরেকটা ভার্ব থাকবে, এছাড়াও আবার আরেকটা ভার্ব থাকবে, কারণ এই দ্বিতীয় ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা। ওকে, আর হুম হচ্ছে কখন, যখন দেখবো এরকম হুম লিখছি, হুমের পরে এখানে একটা সাবজেক্ট থাকবে এবং এখানে একটা ভার্ব থাকবে, বাট আর কোনো ভার্ব থাকবে না। এবার সেন্টেন্স দেখেন একটু, আমি যদি বলি ইট ওয়াজ রহিম হু, এই যে এরকম হু ওয়াজ ইল, যে অসুস্থ ছিল, তাহলে হু লিখছি কেন, তারপরে ভার্ব বসাইছি, হু ওয়াজ ইল। ওকে, এটা হচ্ছে এইটার সাথে। এবার নিচেরটা আসেন, এটার ক্ষেত্রে যদি যাই, ইট ওয়াজ রহিম হুম আই কল্ড যাকে আমি ডেকেছিলাম। তাহলে এবার দেখেন একটা হুম লিখছি, বাট হুম কেন লিখছি, কারণ সরাসরি ভার্ব বসে নাই, তারপরে আবার আর একটা সাবজেক্ট আইছে, আবার ভার্ব আইছে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। ওকে, আর আরেকটা নিয়ম হচ্ছে যে সাবজেক্ট ভার্ব থাকলেও এক্সট্রা আরেকটা ভার্ব থাকবে। ওকে, যেমন আমি যদি এইটার ক্ষেত্রে লিখি তাহলে এরকম যে ইট ওয়াজ আই, এরপর হচ্ছে হু ইউ থিঙ্ক ক্যান সলভ ইট। তাহলে এইখানে যে ইউ লিখছি, এই ইউ এর সাথে যে থিঙ্ক এটা একটা ভার্ব। ওকে, এটা একসাথে এক জোড়া, তাহলে এক্সট্রা আরেকটা ভার্ব আসছে না ক্যান, এটার জন্য আবার হু এখানে লিখতে হয়েছে। বুঝতে পারছেন?
তাড়াহুড়ার কিছু নাই, ওকে? রমজান মাস গেলে তাড়াহুড়া করব, কমপ্লিট হলে করব, না হলে আরো একটা পার্ট নিব, সমস্যা নাই। তাহলে এই হচ্ছে নিয়ম, বুঝতে পারছেন কি? পড়তে পড়তে মনে রাখতে হবে, এত নিয়ম পড়তে পড়তে মনে রাখিতে হইবে। সমস্যা নাই, এগুলো আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও করতে হবে, তখন এগুলা ইয়ে থাকবে। এখানে যদিও এগুলা দেওয়া উচিত না, কারণ এগুলা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অংশ। হ্যাঁ, আচ্ছা এই পেজটা শেষ করি আমরা আগে। দেখেন পরের প্রশ্নটা কি বলছে এখানে, দিস ইজ দ্য হাউস, হাউস কি বস্তু, এবার আই ওয়ান্টেড টু বাই, তাহলে এইখানে আপনার যেহেতু হাউস একটা বস্তু, আর বস্তু হইলে বলছিলাম হুইচ অথবা দ্যাট, অপশনে দ্যাট নাই, শুধু হুইচ আছে, তাহলে এই জন্য এটা উত্তর। আর ব্যক্তি হইলে দিতাম হুম, কারণ অলরেডি একটা সাবজেক্ট আছে, আর এই সাবজেক্টটা না থাকলে দিতাম হু। যেমন এখানে বলছে মিট দ্য পার্সন, দেখেন পার্সন একজন ব্যক্তি, ব্যক্তির পরে সরাসরি যদি এখানে ভার্ব থাকতো তাহলে দিতাম হু, বাট একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকার কারণে আমার এবার লাগবে হুম, তাহলে এবার দিব হুম। এই যে এখানে ডি নাম্বার আছে এটা। আচ্ছা এরপরে বলছে এভরিওয়ান নিউ দ্য পয়েট, তাহলে পয়েট একজন ব্যক্তি, ব্যক্তির পরে এবার যে সাবজেক্ট আছে অলরেডি স্টুডেন্ট, তাহলে আমার এখানে লাগবে হুম, তাহলে এখানে দিলাম সেই হুম। ওকে, আর যদি সরাসরি ভার্ব থাকতো এটা ছাড়া তাহলে দিতাম হু। যেমন নিচে দেখেন বলছে লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স, তাহলে লেসন্স এটা দেখেন সরাসরি দেওয়া আছে, যেহেতু লেসন্স দেওয়া আছে এটা কোনো ব্যক্তি নয়, আবার ব্যক্তি নয় পাশে সরাসরি ভার্ব দেওয়া, তাহলে আপনার অবশ্যই হুইচ অথবা দ্যাট লাগবে, যেহেতু অপশনে দ্যাট নাই তাহলে হুইচ ব্যবহার করলাম, যে লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স হুইচ মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড, জীবন হচ্ছে সবসময় শেখার একটা পর্যায় যাত্রা, যেটা আমাদের অবশ্যই সবাইকে শিখতে হবে। ওকে, সমস্যা নাই, পেজটা শেষ করি। আচ্ছা এরপরে বলছে হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, দেখেন ইকোসিস্টেম বলছে এটা কোনো ব্যক্তি নয়, যেহেতু ব্যক্তি নয় আবার এখানে ভার্ব আছে, তাহলে আমার লাগবে এখানে হুইচ অথবা দ্যাট, অপশনে যেহেতু দ্যাট নাই তার জন্য আমরা হুইচটাকে উত্তর হিসাবে নিব। ওকে, এটা পিডিএফ দিয়ে দিবে, সমস্যা নাই, আমি অলরেডি স্টাফকে বলে দিয়েছি, অলরেডি হয়তোবা গ্রুপে দিয়ে দেওয়ার কথা, 21তম ব্যাচে আমরা পিডিএফ দিয়ে দিব, আপনি হয়তো পরে যুক্ত হয়েছেন এই জন্য পান নাই, আগেই দেওয়া হয়েছে 2-1 দিন আগেই। আচ্ছা এই পেজটা শেষ করি আজকে। এবার এখানে দেখেন বলছে নাউন যদি পজিশন সত্য অথবা কানেকশন সম্বন্ধ বোঝায় তবে তার পূর্বে হুজ বা র বসে। কেন? যদি দেখি কখনো হুজ লেখা তার পূর্বে অবশ্যই নাউন থাকবে। এই হুজ শব্দের অর্থ জানেন? হুজ আগে বুঝে নেন, হুজ অর্থ কি তাহলে বুঝতে পারবেন। হুজ মানে যার, হুজ মানে কি যার অথবা যেটার। আমরা অনেক সময় বলি না এই সেই ব্যক্তি যার ভাই চাকা চুরি করছে, তাহলে হুজ ব্রাদার এরকম বলতে হবে। তাহলে যার, এই কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে সমস্যা হওয়ার কথা না। এবার প্রথমে দেখেন সালমা কুড নট টেল, সালমা বলতে পারে নাই হুজ বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল, কার বই টেবিলের উপর রাখা হয়েছে। তাহলে কার বই, এই কার শব্দটাকেই আমরা ইন্টারোগেটিভ সাইন দিয়ে হুজ করে ফেলি। হ্যাঁ, হুজ মানে কি কার, এবং এটাকে বলছিলাম অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, তাহলে হুজ বুকস মানে কার বই, হু বুক দিলে তো হয়ে যাবে কে বই। হ্যাঁ, the US Congress restored the Medal of Honor that was first presented in 1965 to a woman. তাহলে ইউএস কংগ্রেস একটা পুরস্কার বা মেডেল দেওয়ার সম্মানী ফিরিয়ে আনছিল, যার প্রথম দেওয়া হয়েছিল 1965 সালে টু এ উমেন বা উইমেন, একজন মহিলাকে, যার হুজ নেম ফিউ অফ আস হ্যাভ হার্ড, যার নাম আমরা খুব কম মানুষই শুনেছি। তাহলে যে নাম না কি দিব, যার নাম আমরা কম মানুষ শুনছি। তাহলে হুজ নেম কথাটা এরকম হবে কি হুজ নেম মানে যার নাম। ওকে, যার অথবা কার। হ্যাঁ ঠিক ধরছেন। হ্যাভ ইউ মিট দ্য বয়, তুমি কি ছেলেটির সাথে সাক্ষাৎ করেছো যার বাবা সেনাবাহিনীর মেজর
তাহলে যার বাবা কি বলবো, হুজ ফাদার, এই যে এরকম হুজ ফাদার। দ্য বুক, বইটা, অথর ওন এ পুলিৎজার হ্যাজ বিকাম এ বেস্ট সেলার। তাহলে বইটা যার লেখক একটা পুলিৎজার পুরস্কার পেয়েছে এবং বেস্ট বই সেলার হয়েছে। তাহলে যার লেখক আমরা কি বলবো তাহলে এখানে, যার লেখক এটাকে বলে হুজ অথর বা হুজ রাইটার, এরকম কথাটা, হ্যাঁ, যে হুজ অথর অথবা হুজ রাইটার। আর হুইচ দিলে হয়ে যাবে কোন রাইটার, প্রশ্ন না, হ্যাঁ, যার লেখক নোবেল পুরস্কার পাইছিল। লাস্ট কোশ্চেন বলছে দ্য টিচার, শিক্ষক, যার স্টুডেন্ট ইভ্যালুয়েশন ওয়ার হাই ওন অ্যান অ্যাওয়ার্ড। তাহলে দ্য টিচার হুজ স্টুডেন্ট ইভ্যালুয়েশনস ওয়ার হাই ওন অ্যান অ্যাওয়ার্ড। তাহলে একজন শিক্ষক যার স্টুডেন্ট মূল্যায়ন অনেক বেশি, সে অ্যাওয়ার্ড পেয়েছিল। তাহলে যার স্টুডেন্ট মূল্যায়ন, তাহলে হুজ স্টুডেন্ট ইভ্যালুয়েশন, হ্যাঁ, যার স্টুডেন্ট মূল্যায়ন অনেক বেশি তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা 59 পর্যন্ত এখানে শেষ করলাম। 59 পর্যন্ত যদি শেষ হয়ে থাকে, নেক্সট ক্লাস আমরা শুরু করব পেজ নাম্বার 70 থেকে। ওকে, তাহলে পেজ 70, নেক্সটে আমরা কি করব, পেজ 70, একটু কমেন্টে লিখে রাখেন নেক্সট পেজ 70, এবং ওই দিন শেষ করবো ইনশাল্লাহ সব A to Z, রুল আর বেশি নাই। ঠিক আছে, তো যেহেতু নামাজের দিন আর কথা না বাড়াই, আজকের মতো শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।